নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর চারটের চারদিকে শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা, 42টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা। জনগর্জন, হাই ভোল্টেজ সভা থেকে ঘোষণা তৃণমূলের পক্ষ থেকে। আমরা দেখলাম সেই ছবি, সারা দুপুর ধরে জনগর্জন সভা, এবং যেখানে একেবারে বলা যেতে পারে ব্রিগেড কানায় কানায় পূর্ণ ছিল, এবং এই ব্রিগেডে দাঁড়িয়েই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা। এবং প্রার্থী তালিকায় বড় চমক, তৃণমূলের অনেক বদল আনলেন মমতা। জানালেন কোন আসনে কোন প্রার্থী, একাধিক চমকে ভরা তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলনেত্রী। আর এই প্রথম প্রকাশ্য সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভা থেকে তালিকা ঘোষণা করা হলো। অভিনব আজকের এই সভা ছিল, যেখানে 42টি আসনে প্রার্থী তালিকা তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হলো। পাশাপাশি বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই এবং শক্তি প্রদর্শন খানিকটা হয়েই গেল তৃণমূলের। কথা বলবো, ব্রিগেড চত্বর থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই একেবারে বলা যেতে পারে যে এইখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল তৃণমূলের পক্ষ থেকে, এবং এই হাই ভোল্টেজ সভা থেকেই 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 42 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তা কিন্তু অত্যন্ত চমকে ভরা। কারণ সেখানে 26 জন নতুন মুখকে প্রার্থী তালিকায় ঠাঁই দেওয়া হয়েছে, এবং তার মধ্যে 6 জন বিধায়ক রয়েছেন এবং একজন রাজ্যসভার সাংসদ রয়েছেন। অর্থাৎ প্রার্থী তালিকা লক্ষ্য করলে দেখা যাবে একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতেই চমক রয়েছে। যেমন প্রার্থী তালিকায় রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো চমক রয়েছে, তেমনি ইউসুফ পাঠান, তিনি বহরমপুর থেকে লড়াই করবেন, সম্ভবত সেখানে অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত। সেখানেতে ইউসুফ পাঠানের লড়াই করবেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা মূলত ভূমিপুত্রদের ঠাঁই দেওয়া হয়েছে। চলচ্চিত্র জগতের যেমন নতুন মুখ আনা হয়েছে, তেমনি কিন্তু 2 জন বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রার্থী তালিকায় 4টে পরিবর্তন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মাস্টার স্ট্রোক যদি বলা যায়, তাহলে দেবাংশু ভট্টাচার্যের মতন নতুন প্রজন্মের মানুষকে তিনি প্রার্থী তালিকায় নিয়ে এসেছেন। তেমনি বর্ষিয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়কে তিনি প্রার্থী তালিকায় রেখেছেন। এবং চমক বলতে দুর্গাপুর আসনে, বর্ধমান দুর্গাপুর আসনে সেখানে কীর্তি আজাদকে প্রার্থী করছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের যে 42টি আসনে তৃণমূল নেত্রী বলেছেন যে 42টি আসনে তারা জয়লাভ করবেন। তবে আরামবাগেও তারা প্রার্থী পরিবর্তন করেছেন, সেখানে অপরূপ পোদ্দারের জায়গায় নতুন প্রার্থী মিতালি রায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে কাঁথির মতো জায়গায় একেবারে ভূমিপুত্র উত্তম বারিককে প্রার্থী করা হয়েছে, এবং দেবাংশু ভট্টাচার্যকে তমলুকে প্রার্থী করা হয়েছে, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সুজাতা খাঁ প্রতিদ্বন্দ্বিতা করবেন বিষ্ণুপুর আসনে। অর্থাৎ এক সময়ে তারা সহধর্মিণী ছিলেন, সেই আসনেই কিন্তু তিনি লড়াই করবেন সুজাতা খাঁ। এবং সুজাতা খাঁ যেটা বলেছেন যে আগের নির্বাচনে সৌমিত্র খাঁ জয়লাভের পিছনে তিনি ছিলেন, তিনি নির্বাচনী প্রচার করেছিলেন, এবারও তাকে হারাবেন, হারিয়ে তিনি শান্তি পেতে চান। দেবজ্যোতি, একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেল তাহলে, এই যে তৃণমূলের প্রার্থী তালিকা 42টি আসনে, যদি আমরা ভালো করে প্রার্থী তালিকা দেখি তাহলে কিন্তু একটা ভারসাম্য কিন্তু বজায় রাখা হয়েছে। অর্থাৎ যে দ্বন্দ্বের কথা বলা হচ্ছিল শুরু থেকে, নবীন প্রবীণ দ্বন্দ্ব, পাশাপাশি নতুন মুখ রয়েছে, পাশাপাশি মুসলিম ভোট, সব দিক থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ব্যালেন্স অ্যাক্ট হয়েছে। অর্থাৎ একটা ব্যালেন্স রাখার, একটা ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে এই তালিকায়। দেবজ্যোতি, এই প্রশ্ন নিয়েই আসবো তোমার কাছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আমার সঙ্গে ব্রিগেড চত্বর থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, ব্যারাকপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার, এবং জানিয়ে রাখি কাঁথি থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সমীরণ সাউ। শুরুতেই চলে যাব জয়ন্তর কাছে। জয়ন্তন, সন্দেশখালী ফ্যাক্টর সেচমন্ত্রী পার্থ ভৌমিক টিকিট পেয়েছেন এবারে তৃণমূলের পক্ষ থেকে, সেক্ষেত্রে এটাই কি কাজ করলো? পাশাপাশি অর্জুন সিং, আমরা দেখেছি সোমনাথ স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে, সেক্ষেত্রে অর্জুন সিং তার টিকিট না পাওয়ার কারণ কি এটাই হয়ে দাঁড়ালো?
হ্যাঁ দেখো, তোমাকে প্রথমত জানিয়ে রাখি যে পার্থ ভৌমিক যে আজকে দল তাকে টিকিট দিল তার সম্ভাব্য প্রথম কারণ হতে পারে যে উত্তর 24 পরগনা জেলার যে কোর কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু কনভেনার হতে দেখা গিয়েছে পার্থ ভৌমিককে। এটা যেমন একদিকে কারণ, অন্যদিকে এই যে 7টা বিধানসভা যদি তোমাকে আমি দেখি, তার মধ্যে 6টা বিধানসভা, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত 6টা বিধানসভা রয়েছে, সেই 6টা বিধানসভার যে এমএলএরা রয়েছে তারা কিন্তু কার্যত অর্জুন সিং এর বিপক্ষে চলে গিয়েছিলেন, তারা কিন্তু পার্থ ভৌমিকের পক্ষে চলে গিয়েছিলেন। আমরা দেখেছি যে অর্জুন এবং সোমনাথ শ্যামের যে দ্বন্দ্ব হয়েছিল, এবং কিছুদিন আগে যদি এই আজকে যে সভা তার যদি কিছুদিন আগে দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী থেকে শুরু করে আরো বাদবাকি যারা এমএলএরা রয়েছেন তারা কিন্তু অর্জুন সিং এর বিপক্ষে দাঁড়িয়েছিলেন। তারা বলেছিলেন যে অর্জুন সিং বিজেপি থেকে আবার তৃণমূলে এসেছে, সুতরাং অর্জুন সিংকে যাতে কোনোভাবে দল টিকিট না দেয়। এবং সেক্ষেত্রে আরো একটা বড় সম্ভাব্য কারণ হতে পারে জ্যোতিপ্রিয় মৌলিক। সেই জ্যোতিপ্রিয় মৌলিক যে উত্তর 24 পরগনা জেলার যে সাংগঠনিক জেলার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর যে দায় দায়িত্ব জ্যোতিপ্রিয় মল্লিকের কাঁধে দেওয়া হয়েছিল, সেই দায় দায়িত্বর কিছুটা অংশ কিন্তু পার্থ ভৌমিক দেখাশোনা করতেন। অর্থাৎ পার্থ ভৌমিকের প্রতি কিন্তু দল কোনো একটা জায়গা থেকে আস্থা রেখেছিল। এবং সন্দেশখালীর যে ঘটনা তুমি শুরুতে, ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কাজ করলো অবশ্যই আলোচনা নিয়ে ফিরছি, সকলের সঙ্গে কথা বলবো। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর, এবার কাঁথিতে চলে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ সাউ সেখান থেকে রয়েছেন, কথা বলবো সমীরণের সঙ্গে। সমীরণ, দেবাংশু ভট্টাচার্য তমলুকের প্রার্থী এবং পাশাপাশি কাঁথি থেকে উত্তম বারিক ক্ষেত্রে সংগঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা কি কাজ করলো, পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য নতুন মুখ। দেখো মধুবন্তী, দেবাংশু ভট্টাচার্য নতুন মুখ হলেও দীর্ঘদিন কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে তিনি রয়েছেন। এবং আমরা অপরদিকে যদি কাঁথি লোকসভা কেন্দ্রে দেখি, এখানে এবারে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী আস্থা জিতেছেন মুখ্যমন্ত্রী আস্থা জিতেছেন উত্তম বারিক। তো এই উত্তম বারিক কিন্তু গ্রাসরুটের কর্মী, তিনি কিন্তু বুথ লেভেল থেকে সংগঠন করে আজকে এই জায়গায় পৌঁছেছেন। তিনি জেলা পরিষদে জেলা পরিষদের সভাধিপতি যেমন হয়েছেন, কিন্তু তার আগেও যখন প্রাক্তন যিনি সভাধিপতি ছিলেন তিনি গত হওয়ার পরে ওনাকেই সভাধিপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর তিনি পটাশপুর বিধানসভা কেন্দ্রে, যেখানে তৃণমূল কংগ্রেসের অঙ্কে যে সিটটা মাইনাস ছিল, ওখানে দাঁড়িয়েও কিন্তু তিনি জিতেছেন। সেক্ষেত্রে তিনি বরাবরই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল নেত্রীর আস্থা জিতেছেন, যে কারণে এবারেও কিন্তু কাঁথি লোকসভায় ভরসা রাখছে উত্তম বারিকের প্রতি নেত্রীর এই ভরসা। কারণ যে উত্তম বারিকে আজকে নাম ঘোষণা হওয়া মাত্রই কাঁথিতে কিন্তু উচ্ছ্বাস। কাঁথিতে আমি রয়েছি, একদম দেখাবো যে উত্তম বারিকের পার্টি অফিস, সেই দলীয় কার্যালয় তথা তার বিধায়ক কার্যালয়, সেই বিধায়কের কার্যালয়ের সামনে এখন এখানে তার যে সমস্ত অনুগত সৈনিকরা রয়েছেন, দলীয় কার্যকর্তা থেকে শুরু করে একাধিক নেতৃত্বরাও এখানে বারবার আসছেন, তিনারা ফিরে যাচ্ছেন। এখানে বেশ কিছু কার্যকর্তা রয়েছেন বা যারা দল করেন রয়েছেন, কথা বলার চেষ্টা করব। উত্তম বারিক প্রার্থী হয়েছে, কতটা খুশি আপনারা? আমরা কাঁথির মানুষ, কাঁথির ভূমিপুত্রকে আমরা পেয়েছি আমাদের লোকসভার ক্যান্ডিডেট হিসাবে, তাই আমরা খুব খুশি, উচ্ছ্বসিত। আমরা বরাবরই দাদার সৈনিক, ঠিক আছে। তো উনি মমতা ব্যানার্জির আস্থা জিতেছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওনার উপরে ভরসা দেখিয়েছেন, তাই ওনাকে কাঁথি লোকসভার ক্যান্ডিডেট হিসাবে নিয়োগ করেছেন। যে মানুষটা সকাল 8টা থেকে রাত্রি 3টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য নিজেকে সবসময়ের জন্য নিয়োগ রাখেন পরিষেবা দেওয়ার জন্য। তো একদমই, অর্থাৎ সমীরণ, যেটা বোঝা যাচ্ছে যে এই প্রার্থী তালিকায় কিন্তু যথেষ্ট ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে তৃণমূল। আপাতত সমীরণ, তোমাকে ধন্যবাদ। জয়ন্ত, তোমাকেও। এই আলোচনা নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। ব্রিগেড চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, প্রার্থী তালিকায় অনেক বদল আনা হয়েছে, অনেক চমক রয়েছে, পাশাপাশি ভারসাম্য বজায় রাখার কথা যেমন একদিকে বলা হচ্ছে, 26 জন নতুন প্রার্থী যোগদান করেছে। নবীন প্রবীণ দ্বন্দ্বকে একেবারে কেটে দিয়ে তৃণমূল দেখিয়ে দিয়েছে যে একসঙ্গে একযোগে কাজ করার চেষ্টা। পাশাপাশি দেবজ্যোতি, তোমার কাছে যেমন এই প্রশ্ন রাখবো, হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী, কথা বলবো পলাশের সঙ্গেও। প্রথমেই চলে যাবো দেবজ্যোতি তোমার কাছে। দেবজ্যোতি, মধুবন্তী, যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভারসাম্যে ভরা। যেমন সেখানে কালীপদ সরেনের মতো একজন প্রার্থী, যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, তাকে ঝাড়গ্রামের মতো একটি আসন থেকে প্রার্থী করা হয়েছে। এবং যে জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল গত লোকসভা নির্বাচনে, সেই জায়গাগুলোতে বেশিরভাগ জায়গাতেই তারা প্রার্থী পরিবর্তন করেছেন। কিন্তু শুধুমাত্র 3টি জায়গা, আরামবাগ লোকসভা কেন্দ্র, সেখানে অপূর্ব পোদ্দার জয়লাভ করেছিলেন।
তবু তাকে চেঞ্জ করা হয়েছে এবং নুসরাত জাহান তাকেও চেঞ্জ করা হয়েছে। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো। হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী। পলাশ, তার আগে আপনাদের জানিয়ে রাখি, যেমনটা বলছিলাম যে এই যে প্রার্থী তালিকা 42টি আসনে এই প্রার্থী তালিকা প্রার্থী ঘোষণা তৃণমূলের পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে আমরা যেমন দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিপ্লব মিত্রের মতো প্রবীণ প্রার্থীরা রয়েছেন। মহুয়া মৈত্র, তাকে টিকিট দেওয়া হয়েছে। 26 জন নতুন প্রার্থী, পাশাপাশি 1/3 মহিলা প্রার্থী রাখা হয়েছে। বলা যেতে পারে বড় সংখ্যায় মহিলা প্রার্থী। সংখ্যালঘু মানুষ তারাও প্রাধান্য পেয়েছেন এই তালিকায়। বিধায়করা রয়েছেন প্রায় 10 জন, এবং আরো একটা বিষয় লক্ষণীয় যে অনেক অভিনেতারা রয়েছেন, যেমন পাশাপাশি 2 জন ক্রিকেটার রয়েছেন এই প্রার্থী তালিকায়। সব মিলিয়ে কিন্তু অনেকগুলো বদল রয়েছে অনেক চমক। আপাতত দেবজ্যোতি, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে এই সংক্রান্ত। সঙ্গে থাকুন। জনগর্জন সভা জমজমাট ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে একেবারে তৃণমূলের যে 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই প্রার্থী তালিকা নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র, পাশাপাশি হুগলি থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি পলাশ চক্রবর্তী। পলাশ, এই যে হুগলিতে যেটা দেখলাম সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো লকেট চট্টোপাধ্যায় ভার্সেস রচনা বন্দ্যোপাধ্যায়। এই দ্বৈরথ কিরকম হবে, কি মনে হচ্ছে? পাশাপাশি অপরূপা পোদ্দারের কথা মনে করতে হয়, তিনি কিন্তু টিকিট পেলেন না এবারে। প্রার্থী হিসেবে দিদি নাম্বার 1 কতটা গ্রহণযোগ্য হবেন, কি মনে হচ্ছে পলাশ? দেখো মধুবন্তী, তোমাকে বলি, হুগলি লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যেমন অভিনেত্রী, তেমন তিনি একটা ট্রামের সাংসদ। তার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে যে জনপ্রিয় টিভি সিরিয়াল তার সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী। সম্ভবত লড়াই কিন্তু জমে উঠবে এই আসনে, এবং এই আসনের লড়াই কিন্তু হবে হাড্ডাহাড্ডি। রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করার তারপরেই কিন্তু দেওয়াল লেখা শুরু হয়েছে, কর্মীরা কিন্তু নেমে পড়েছেন। অপরদিকে কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে অপূর্বা পোদ্দারের বদলে এবার কিন্তু মিতালি বাগ, সেই মিতালি বাগ কিন্তু জেলা পরিষদের সদস্যা, এবং ওখানকার যে তৃণমূলের যে সভানেত্রী, সেখানে তৃণমূল মহিলা সংগঠনের কিন্তু সভানেত্রীও বটে। স্বভাবতই আরামবাগেও কিন্তু সেই নতুন প্রার্থী অপূর্বা পোদ্দারের বদলে কিন্তু উনি দাঁড়িয়েছেন। কিন্তু হুগলি লোকসভাতে যে তোমার লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগের ক্ষেত্রে মিতালি বন্দ্যোপাধ্যায়, সবতে 3 কেন্দ্রেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং হুগলির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে 2 অভিনেত্রীর লড়াইতে কিন্তু চমক রয়েছে। মধুবন্তী, ধন্যবাদ পলাশ। কথা বললাম আমাদের হুগলি প্রতিনিধি পলাশ চক্রবর্তীর সঙ্গে। ফিরছি এই সমস্ত খবর নিয়ে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে আমরা আলোচনা করছি। মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কল্যাণ চন্দ্র। অবশ্যই কল্যাণের কাছে আসবো, কিন্তু তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে, তাকে নিয়ে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাবো আপনাদের শুরুতেই। বহরমপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটকে বিভাজিত করতে হবে। লক্ষ্য একটা, অধীর চৌধুরীকে হারাও। অর্থাৎ অধীর চৌধুরীকে হারানোর জন্য মমতা ব্যানার্জি যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত। যে কোনো মূল্যে অধীর চৌধুরীকে হারাতে হবে। তার বিনিময়ে বিজেপি জিতলে মমতা ব্যানার্জির কোনো আপত্তি নেই। তাই ইউসুফ পাঠানকে এখানটায় নিয়ে আসা হচ্ছে। ব্যক্তি হিসাবে ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার তো কোনো অভিযোগ থাকতে পারে না, কিন্তু আমার একটা ছোট বক্তব্য, মমতা ব্যানার্জি নিজে ইউসুফ পাঠানকে সম্মান দিতে কি জানেন? আপনি ইউসুফ পাঠানকে কি আপনি সম্মান দিতে চেয়েছেন? আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? যে এলাকা সে চেনে না, যেখানকার মানুষের সঙ্গে তার জানা পরিচয় নাই, যেখানকার ভাষা সে জানে না, সেখানটায় নিয়ে এসে আপনি আপনার ফয়দা লোটার চেষ্টা করছেন। এবার সরাসরি কথা বলবো প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। কল্যাণ, আমরা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনলাম, তিনি কি বললেন? ইউসুফ পাঠান, তাকে নিয়ে ব্যক্তিগত স্তরে আমার কোনো অভিযোগ নেই, কিচ্ছু বলার নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে এইভাবে সম্মানিত করতে চাইলেন, কিন্তু আদৌ পারবেন তিনি? অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যতে স্পষ্ট তিনি কি বলতে চাইছেন। দেখো মধুবন্তী, অধীর চৌধুরী
ইউসুফ পাঠান অর্থাৎ বহরমপুর লোকসভা যে তৃণমূল প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই ইউসুফ পাঠানের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি এবং বলার ধৃষ্টতাও দেখাননি, এটাই বলা যেতে পারে। কিন্তু অধীর চৌধুরীর বক্তব্য যে তাকে হারানোর জন্য কিন্তু ইউসুফ পাঠানকে এই বহরমপুর লোকসভায় দাঁড় করানো হয়েছে এবং যে জোটের অন্যতম প্রবক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জোট কিন্তু মানা হলো না এবং এই জোট যে মানা হবে না, জোট যে মানবে না তৃণমূল, সেটা তিনি বারবারই দাবি করেছিলেন এবং সেই দাবি আজকে প্রমাণিত হলো। অধীর চৌধুরীর আরও বক্তব্য যে ইউসুফ পাঠানকে এনে সংখ্যালঘু ভোট এখানে আদায়ের চেষ্টা করছে তৃণমূল এবং তৃণমূল আর বিজেপির এই মেরুকরণের ভোট হবে রাজ্যে, যেমন গত 21-এর বিধানসভায় হয়েছিল সে একই রকম এই বহরমপুরে ভোট হবে বলে তিনি দাবি করছেন। তুমি জানো যে ধন্যবাদ তোমাকে। এখন সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর এই সংক্রান্ত, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনে তৃণমূলের 42টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা জনগর্জন সভা থেকে এবং আপনাদের জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যেই প্রার্থী তালিকা দেখে নিয়েছেন কোন কেন্দ্রে কে দাঁড়িয়েছে। হুগলি থেকে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর শোনাবো। আমি বলি 42 অনেক কিছু বলতে পারেন, আমি বলি 42 কে কি বলছে ভাবলে হবে তো। বলছি এবারে লোকসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দল আপনার বারবার সন্দেশখালীর প্রসঙ্গ তুলে আনছেন, যেখানে নারী নির্যাতনের অভিযোগ। নিঃসন্দেহে আপনি বলছিলেন যে সরকার মুখ্যমন্ত্রী নারীদের পাশে থাকে, সন্দেশখালীর বিষয়টা কি এফেক্ট করে ফেলবে না? আমার তো মনে হয় না খুব একটা এফেক্ট ফেলবে বলে, কারণ দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। আজকে মানুষ যারা যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মিলেরা এই করছেন, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি। আজকে সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা, সেটা তো আমাদেরকে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন, দিদি নিশ্চয়ই বিচার করবেন, দিদি কখনো বিচার না করে থাকবেন না, নিশ্চয়ই বিচার করবেন। বিরতি নেওয়ার, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ কি বলছেন এখন সরাসরি শোনাবো। वो बंगाल के ही नहीं है, केवल वहाँ पर बिहार के भी लोग हैं, यूपी के लोग भी हैं, पंजाब से भी हैं, दक्षिण से भी आए हुए लोग हैं। तो एक ये हम मिनी भारत है और उस मिनी भारत में काम करने का अवसर दीदी ने दिया है और पार्टी के लोगों ने वहाँ पर से समर्थन बताया था। मैं आभार प्रकट करता हूँ दीदी का और पार्टी का, और मैं दुर्गापुर के अपने लोगों से विनम्र प्रार्थना करूँगा कि वो लोग मुझे आशीर्वाद दें, जिससे मैं पार्लियामेंट में उनकी आवाज़ उठा सकूँ। कौन सा मुद्दा है जिसके ऊपर आप काम करना चाहेंगे? हमारे पास मुद्दा सिर्फ एक नहीं रहेगा, असेंबली वाइज रहेगा, कॉन्स्टिट्यूंसी वाइज भी रहेगा। वो सारा बैठ करके जो पार्टी तय करेगी उसी प्रकार से हम आगे बोलेंगे, हम अपनी मर्जी से कुछ नहीं बोलेंगे। कीर्ति जी आपकी कॉन्फिडेंट है? जी बिल्कुल कॉन्फिडेंट हूँ। कॉन्फिडेंट क्यों नहीं रहेंगे, जिस प्रकार से दीदी ने काम किया है और तृणमूल के कार्यकर्ता गांव-गांव तक टोल तक बसे हुए हैं। और आप जानते हैं दीदी का जैसे नाम ममता है तो ममता और करुणा भरा ही बड़ा है। सौतेला व्यवहार होता है केंद्र सरकार की तरफ से। अब 100 दिन का मेहनताना तक नहीं दिया उन लोगों ने और दीदी ने कहा हम देंगे। अभी उन्होंने आशा है, दूसरे हैं महिलाएं हैं, SC/ST की महिलाएं थी, 500 से 1000 से 1200 किया है। उसी प्रकार से उन्होंने आशा में आंगनबाड़ी लोगों के लिए डबल कर दिया है, बढ़ा दिया है, अपनी तरफ से दिया। उन्होंने ये कहा कि हम बंगाल में रहने वाले किसी भी व्यक्ति को, किसी भी माँ को, माँ माटी मानुष सबके लिए हम काम करेंगे और वही करती है। और मेरे ख्याल से नरेंद्र मोदी जी को भी सीखना चाहिए कि दीदी कैसे काम करती है। वाह, वेरी गुड, থ্যাংক ইউ। আবার আপনার উপর ভরসা লাগলো, এবারে লড়াইটা কি আগের থেকে একটু কঠিন না আরো স্মুথ? ফেসবুক ম্যাম দলের কাজ না করলে তো কেউ ভালোবাসেন না, দলের কাজ করি বলি তাই জন্যই ভালোবাসেন। তাই শুধু দলের কাজ না, সাধারণ মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি। 365 দিন এবং 5 বছর মানুষের পাশে থেকে বিপদে আপদে সমস্যা না করলে মানুষ কিন্তু জনপ্রতিনিধির কাছে আসে না। সেটা আমি যেমন কলকাতা পৌরসভাতেও আমি আছি, সেখানেও যেমন। 4টের 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।